গল্পটি সম্পূর্ণই কাল্পনিক, এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। প্রত্যেকদিন সকালে রাজকুমারীতে ভোরে রাজের তদারকি করতে নিজের পছন্দের ঘোড়ার সাওয়ারিতে বের হয়। আজও ঠিক তাই। তার ঘোড়া এগিয়ে চলেছে প্রাসাদের দ্বার পেরিয়ে, পেছনেই আছে তার উজির আর দেহরক্ষীদের ঘোড়া। চলতে চলতে এক পর্যায়ে জঙ্গলের সরু পথটা ধরে এগোতে গিয়ে নির্জন রাস্তায় পড়ে থাকা কিছু একটা তীর দৃষ্টি আকর্ষণ করলো। সেদিকটা এগিয়ে কাছাকাছি যেতেই সে দেখলো একটা নিথর দেহ উপর হয়ে মাটিতে পড়ে আছে। তে উজিরকে বলল লোকটাকে তুলে সোজা ঘুরিয়ে রাখতে। উজির রাজকুমারীর আদেশে লোকটাকে সোজা করে দিতেই বিস্ময়ে রাজকুমারীর মুখশ্রীর ভাব আবেগ পরিবর্তন হলো, যা নিকাবের ভেতর থেকে কারো কাছে স্পষ্ট হলো না। সেটা রাজকুমারী আরেকটু এগিয়ে গিয়ে বলল, এটা তো সেই লোকটা যে কাল আমার সাথে সাক্ষাতের জন্য প্রাসাদে এসেছিল। তার এই করুণ অবস্থা হলো কি করে? কথার মাঝেই রাজকুমারী খেয়াল করলো লোকটার ঘাড়ের কাছে বরাবর দুটো ছিদ্র ক্ষত হয়ে আছে। তিনি তখন ভাবুক হয়ে আদেশ করে বললেন, হয়তো কোনো হিংস্র প্রাণীর কাজ এটা। তবে এর আগে এই রাজ্যে এমন মৃত্যু কারো দেখিনি, খোঁজ লাগান তবে। রাজকুমারী পুনরায় নিজের ঘোড়ায় চড়তে যাবে, তার আগে তার কানে এলো একটা জোরালো সংকেত। এই সংকেত যুদ্ধের সংকেত। তার বাবার মৃত্যুর পর থেকে রাজ্য দখলের জন্য অনেকেই ওত পেতে আছে। তিনি সর্বদা তার রাজ্যের সুরক্ষায় প্রাণপণে নিজেকে নিয়োজিত রাখে। তার কাছে প্রায় কিছুদিন যাবৎ পার্শ্ববর্তী সাম্রাজ্য থেকে হুমকির বার্তা আসছে। সেই বার্তা সে রাজ্যের রাজা তাকে সামান্য মেয়ে বলে তাচ্ছিল্য করে স্বেচ্ছায় রাজ্য ত্যাগ করার হুমকি জানিয়েছে, অন্যথায় সে তার সৈনিক নিয়ে আক্রমণ করবে তার রাজ্যে। এই ভাবনায় আর সময় নষ্ট না করে দ্রুত প্রাসাদে গিয়ে সৈন্যদের প্রস্তুত করে ময়দানে পাঠিয়ে দেয়। সে নিজেও যুদ্ধের পোশাক আর বম পরে তলোয়ার হাতে তাদের পেছনে হাজির হয়। যুদ্ধের শেষ প্রান্তে সর্বকালের মতো এবারও রাজ্যের রাজকুমারীর বীরত্বে মুগ্ধ সকলে। তারা তাদের রাজকুমারীর নাম দিয়েছে যোদ্ধা রাজকুমারী, যে কিনা নিজের রাজ্যের সুরক্ষার জন্য সর্বদা যান বাজিয়ে রেখে হলো প্রস্তুত। রাজকুমারী প্রাসাদে প্রবেশ করতেই চারদিকে তার নামের জয়ধ্বনি হতে লাগলো। কিন্তু রানীমার মুখে চিন্তার ছাপ দেখে তে বলে উঠল, আবারও কি আমায় নিয়ে চিন্তায় ছিলে আম্মা? এভাবে আর কতদিন? নিজের জীবনের কি মায়া নেই তোমার? একটাবার চিন্তা করেছো তোমার কিছু হলে তোমার মায়ের কি হবে? একজন মেয়ে হয়ে তুমি এতগুলো পুরুষদের সাথে কখনোই পেরে উঠবে না। তা তো কৌশল খাটিয়ে তাদের পরাজিত করি। ভাগ্যের জোরে বারবার আল্লাহ তোমাকে রক্ষা করেছেন বলে যে সবসময় এমনটা হবে তার কোনো ঠিক নেই। আমি এর আগেও বলেছি, এখনও বলছি, তোমার বিয়ে করে নেওয়া উচিত। তাহলে এই রাজ্য একটা নতুন রাজা পাবে, আর তুমি হবে এই রাজ্যের রানী। আমি আমার নিজের সুরক্ষা নিজেই নিতে পারি, আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। কন্যাদের যুদ্ধের ময়দানে নামতে নেই। আমি তোমার মা, তোমার চিন্তা সর্বদা আমার মাথায় ঘুরপাক খায়। আমি চাই তুমি শীঘ্রই বিয়ে করে নাও, যেন তোমার স্বামী এই রাজ্য পরিচালনা করে, তোমাকে যেন আর যুদ্ধের ময়দানে না নামতে হয়। রাতের বেলা তে তার কক্ষে ছিল, ঠিক তখনই উজির এলো আর জানতে পারলো সকালের ওই লোকটার মৃত্যুর কাহিনীর পেছনে রহস্য। তের জন্মের পূর্বে হঠাৎ করে একদিন রাজ্যে অশুভ কালো ছায়ার আগমন ঘটল। রাজ্যের সকলে আতঙ্কিত হয়ে পড়ল। এমনটা অবস্থায় জানা গেল তারা নাকি রক্তচোষা, আরেক ভাষায় ভ্যাম্পায়ার। কিন্তু কারো জানা নেই কোথা থেকে এসেছে এমন হিংস্ররূপী প্রাণী। এমন পরিস্থিতিতে তের পিতা রাজ্য রক্ষায় দুশ্চিন্তা হয়ে যান। তিনি সেই রাতে স্বপ্নে দেখে শীঘ্রই তার একটা কন্যা সন্তান দুনিয়াতে আসবে, যে কিনা হবে এসবের সমাধান। তের মা তখন সন্তান সম্ভাবনা ছিলেন। রাজার স্বপ্নের পরপরই তের জন্ম হয় অদ্ভুতভাবে। তের জন্মের সাথে সাথে রাজ্য জুড়ে রক্তগোলাপ ফোটে, যা শুধুমাত্র তের উপস্থিতিতেই সঞ্জীবিত হয়। এই গোলাপের অলৌকিক ক্ষমতার কারণে রক্তচোষা ভ্যাম্পায়ার এই রাজ্যের তীর সীমানায় আসতে অক্ষম হয়। তবে এখন একটা প্রশ্ন রয়েই যায়, তাহলে এত বছর পর তারা কিভাবে ফেরত আসলো? তাহলে কি রক্তগোলাপের ক্ষমতা অকার্যকর হয়ে গেল? তে সকল কিছু জানতে পারলো ওজির কাছ থেকে, যা তার মা তার কাছ থেকে লুকিয়েছে। তে সব কথা জানার পর সেখান থেকে চলে যায় তার বাবার পুরনো গ্রন্থাগারে কোনো সমাধানের খোঁজে। কেননা তার বাবার গ্রন্থাগারে সকল বিষয়ে সকল ধরনের বই পুস্তক উপস্থিত। বিশাল দরজাটির সামনে এসে দাঁড়িয়ে ছুঁড়ে থাকা বড় তালাটি খুলে সে ভিতরে প্রবেশ করলো। রাতের আধারে লণ্ঠন জ্বালিয়ে একটা কি দ্বারা টেনে বসে নানান পুঁথিপত্র ঘেটে
ভ্যাম্পায়ার সম্পর্কে প্রস্তুত খোঁজা শুরু করলো সে। অনেক খোঁজাখুঁজির পর একটা তাক থেকে পুরনো বই সে খুঁজে পেল, যার উপরের মলাটে লেখা একটি শব্দ ভ্যাম্পায়ার। বইটিতে আগ্রহী দৃষ্টি ফেলে সেটা খুলে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। অন্যদিকে আধারে তলিয়ে যাওয়া কক্ষের মাঝে বিশাল পালঙ্কে পা এলিয়ে শরীর শিথিল করে বসে আছে এক বিশাল দেহী পুরুষ। তার সম্পূর্ণ গায়ে কালো কাপড়ের আচ্ছাদন, এমনকি মুখের অগ্রভাগ অব্দি হুডির আস্তরণে মোড়ানো। হাতে ধরে রাখা স্বচ্ছ কাচের গ্লাসে লাল রঙের তরল দৃশ্যমান। গ্লাস থেকে সেই তরল সে পান করছে, যেন কিছু একটা ধ্যান সে মগ্ন। তার ধ্যান ভঙ্গ হলো যখন তার কক্ষে প্রবেশ করলো এক কালো পোশাকধারী লোক। লোকটি ভীত কণ্ঠ নিয়ে কাঁপতে কাঁপতে বলল, একটি প্রয়োজনীয় সংবাদ জানাতে এলাম প্রিন্স। প্রিন্স জাংকুক হাতের ইশারায় বলার অনুমতি দিতেই লোকটি ভয় কাটিয়ে সাহস সঞ্চয় করে বলল, রাজকুমারীতে তিনি আবারও আরেকটা যুদ্ধে বিজয়ী হয়েছেন। আরও একটা রাজ্যের দখল এখন তার কাছে। লোকমুখে তার বীরত্বের প্রশংসা শোনা যাচ্ছে। রানী তার বিয়ের জন্য পাত্র খুঁজছেন। কথাটা শোনা মাত্র প্রিন্স জাংকুক মুখের হুডিটা উপরে তুলতেই তার সুদর্শন মুখশ্রী স্পষ্ট হলো। ঠোঁটের কোণ ঘেঁষে সদ্য দৃশ্যমান হলো বাঁকা এক পৈশাচিক হাসি। ঠান্ডা আর গভীর গলা সে আওড়ালো, বিয়ের প্রস্তাব পাঠানো হোক রাজকুমারী তীর কাছে। লোকটি ভয় নিয়ে কোনো মতে উচ্চারণ করলো, প্রিন্স, যদি আপনার বাবা মানে আমাদের রাজা জানতে পারে তাহলে সমস্যা হবে। জাংকুক বিরক্তি নিয়ে তাকে থামিয়ে বলল, আহা, সে বিষয়ে তোমাকে ভাবতে হবে না, যেটা বলেছি সেটা করো। ড্যাডকে কিছু জানাতে হবে না। জাংকুকের আদেশ পেয়ে লোকটি সম্মান জানিয়ে কক্ষ ত্যাগ করলো। জাংকুক মুখে আগের ন্যায় বাঁকা হাসি অখণ্ড রেখে বলল, যোদ্ধা রাজকুমারীতে আমিও দেখি এই অন্ধকার জগতে রাজকুমার জীবন জাংকুকের সম্মুখে তুমি টিকতে পারো কিনা। পারলে রক্ষা করে নাও রাজ্যকে, আমি আসছি। পরের দিন রাজ দরবারে পত্র হাতে রাজকীয় সত্তা বজায় রেখে নিজ সিংহাসনে বসে আছেন রাজকুমারীতে। কিছুক্ষণ আগে একজন বার্তাবাহক এসে পত্রটি পৌঁছে দিয়ে গেছে তার দরবারে, যা মূলত দূর এক রাজ্যের রাজকুমার হতে প্রেরিত বিবাহের প্রস্তাবপত্র। একে একে রাজকুমারদের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর অবশেষে এই অবশিষ্ট প্রস্তাবপত্রটি হাতে নিল সে। রাজকুমারীর পাশে উজির দাঁড়িয়ে আপাতত রাজকুমারী পত্রটি পড়তে মনোযোগী। সে পত্রটি পড়ে যা বুঝলো, রাজকুমার খুবই বিনয়ীভাবে যত্ন সহকারে নিজ হাতে এক একটা শব্দ তুলে ধরেছেন। এটি রাজকুমার জীবন জাংকুকের প্রেরিত পত্র। অন্যদিকে উজির তার সামনে দাঁড়িয়ে মুখে রাজকুমারের বীরত্বের প্রশংসা করে যাচ্ছে। রাজকুমারকে তার অন্যান্য রাজকুমারের তুলনায় আলাদা মনে হলো। পত্রটিতে স্পষ্টভাবে কিছু কথা লেখা ছিল, যা কৌশলে রাজকুমারের হৃদয়কে প্রভাবিত করতে সক্ষম হলো। অন্যদিকে রাতের বেলা রাজকুমারী তীর পাঠানো পত্র হাতে আয়াসী ভঙ্গিতে বসে আছে রাজকুমার জাংকুক। ঠোঁটের কোণে লেগে আছে তার সেই চিরচেনা বাঁকা হাসি। মুখে বিড়বিড় করে পড়ল রাজকুমারীর লেখা বাক্যটি, এতই যদি নিজেকে অন্য সব রাজকুমারের তুলনায় সেরা মনে হয় তবে সেটা সম্মুখে উপস্থিত হয়ে প্রমাণ করুন। আমি রাজকুমারীতে মুখের কথায় নয় বরং কর্মে বিশ্বাসী। বাক্যটি পড়ে রাজকুমার ঘর কাঁপিয়ে উচ্চস্বরে হেসে ফেলল। সেই হাসিতে ছিল দাম্ভিকতা, যা অক্ষুণ্ণ রেখেই সে মুখে আওড়ালো, মনে হচ্ছে তুমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছো আমার সাথে। এটা স্বীকার করতেই হয়, বেশ বুদ্ধিমতী আর কৌশলী তুমি। ঠিক আছে, তবে প্রস্তুত থেকো, আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? হঠাৎ এমন প্রশ্নে রাজকুমার তার লাল মণিযুক্ত চোখ জোড়া তুলে চেয়ে দেখল দরজায় স্বয়ং তার পিতা আরএম দাঁড়িয়ে। সে ইতিমধ্যে হয়তো তার সব কথা শুনে ফেলেছে। কিছুদিনের জন্য শিকারে অন্য এক রাজ্যে যাওয়ার কথা ভাবছিলাম। তুমি কোন কাজে এসেছো? তুমি অনেক ভালো এগোচ্ছ। ভ্যাম্পায়ার রাজ্যের সকল আশা এখন তোমাকে নিয়ে। এত বছর পর তোমার মাধ্যমে আবারও ভ্যাম্পায়াররা তাদের ক্ষমতা ফিরে পেতে চলেছে। ভ্যাম্পায়ার রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজকুমার হিসেবে তুমি সফল হবে আশা করি। তবে এখনো অনেক কাজ বাকি আছে। কী কাজ? ভুরুকুচকে প্রশ্ন করল জাংকুক। ব্লাড রোজের শক্তি ব্যবহার করে ভ্যাম্পায়ার রাজ্যকে যুগ যুগের জন্য আরও শক্তিশালী এবং অমর করে তোলা, যেটা তোমার দ্বারাই সম্ভব। তুমি সাধারণ ভ্যাম্পায়ার তুলনায় ভিন্ন। সাধারণ ভ্যাম্পায়াররা পারবে না এই ফুলের শক্তি ভেদ করতে, কারণ ব্লাড রোজের কাছাকাছি থাকলে এই অলৌকিক শক্তিতে ভ্যাম্পায়াররা দুর্বল হয়ে পড়ে। কিন্তু এই ফুলের শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার শরীরে ভ্যাম্পায়ারের সাথে সাথে মানুষের রক্ত প্রবাহিত হচ্ছে। এই ফুলের শক্তি সঞ্জীবিত হয় রাজকুমারী তীরের সঙ্গে স্পর্শে। আমি চাই
তুমি কোনো এক উপায় বের করে সেই ফুলের শক্তিকে আমাদের শক্তি বৃদ্ধিতে ব্যবহার করো, যাতে আর কোনো দুর্বলতা আমাদের মাঝে অবশিষ্ট না থাকে। আমাদের শত্রু পক্ষের ভ্যাম্পায়ার রাজার নজরও এই ফুলের শক্তিতে, তাই খুব সাবধানে সব করতে হবে। পিতার সাথে কথা শেষ করে রাজকুমার শিকার খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাত তখন গভীর, নিশাচরেরা সজাগ, জঙ্গলে গভীরে হিংস্র প্রাণীদের আনাগোনা, যেখানে কোনো মানুষের চিহ্ন অবধি নেই। অনেক খোঁজাখুঁজির পর রাজকুমার কোনো শিকারী খুঁজে পেল না আজ। এদিকে তার রক্তের পিপাসা বেরিয়ে চলেছে, নিজেকে আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলের রাস্তা পেরিয়ে সে দ্রুত গতিতে মানব বসতির দিকে এগোতে থাকে। তখনই তার চোখে পড়ে রাতের অন্ধকার এক ছোট্ট মেয়ে, যে কিনা বারান্দায় তার পুতুল নিয়ে শুয়ে আছে। শিকার হাতের কাছে পেটিয়ে জাঙ্কুক তার জলজল করা লোভাতুর দৃষ্টি নিয়ে বাচ্চাটার দিকে এগোতে থাকে। তখনই তার কানে এসে লাগে বাচ্চাটির বলা কথা, মা, তুমি কোথায়? আমায় কেন একা রেখে চলে গেলে? নতুন মা রোজ রোজ আমায় মারধর করে, ঠিক মতো খেতে দেয় না, আমি কাজ করতে পারি না, তাও আমাকে দিয়ে করায়। সে আসার পর থেকে বাবাও আর আগের মতো ভালোবাসে না। তুমি ফিরে আসো মা। বাচ্চাটির আজহারি শুনে জাঙ্কুক কিছুটা পিছিয়ে গেল, যেন এই মুহূর্তে তার রক্ত পিপাসু সত্তা ডুবে গেছে। তখন হঠাৎ জাঙ্কুকের চোখের সামনে এসে হাওয়ার বেগে কোথা থেকে যেন তার মতো এক রক্ত পিপাসু উড়ে এসে বাচ্চাটাকে খপ করে ধরলো তার শিকার বানাতে। বাচ্চাটার ঘাড়ে তার দাঁত বসানোর আগেই জাঙ্কুক চোখের পলকে বাচ্চাটাকে ছিনিয়ে নিল সেই ভ্যাম্পায়ারের থেকে। সাথে সাথে ভ্যাম্পায়ারটির চোখ দুটি হিংস্রতার সাথে জ্বলজ্বল করতে শুরু করলো, যেটা উপেক্ষা করে জাঙ্কুক বলল, এখান থেকে চলে যা কাই। জাঙ্কুকের কথায় কাই আরো ক্ষিপ্ত হয়ে উঠল। কাই ভ্যাম্পায়ার রাজ্যের অন্য আরেক রাজকুমার, যার বাবার সাথে রাজকুমার জাঙ্কুকের বাবার পূর্বের শত্রুতা। সেই জের ধরেই কাইয়ের সাথে জাঙ্কুকের শত্রুতা। বাচ্চাটাকে আড়াল করতেই কাই রাগে জলজল করতে করতে বলল, আমার শিকার আমাকে ফেরত দে জাঙ্কুক, না হলে খারাপ হয়ে যাবে। জাঙ্কুক কোনো প্রতি উত্তর করলো না, বরং বাচ্চাটাকে নিয়ে চোখের পলকে বারান্দা দিয়ে ঘরের ভেতরে নিয়ে গিয়ে খাটে শুয়ে দিয়ে বেরিয়ে বারান্দার দরজায় নিজের জাদু শক্তি প্রয়োগ করে এমনভাবে আটকে দিল, যেটা খোলার সাধ্য কাইয়ের নেই। বাচ্চাটা ঘুমের ঘরে কিছু টের পেল না। সেটা দেখে কাই আরও কয়েক ধাপের আগে ফেটে পড়ল। জাঙ্কুক মুখে বাঁকা হাসি নিয়েই বলল, লড়তে চাইলে আয়। স্পষ্ট হুমকি দিয়ে জাঙ্কুক ঝড়ের গতিতে জঙ্গলের ভিতরে চলে গেল। কায়ু ফুসতে ফুসতে জাঙ্কুকের পিছনে ছুটল। জঙ্গলের গভীরে এসে থামতেই তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। এক পর্যায়ে তাদের ধস্তাধস্তি মারাত্মক আকার ধারণ করলো। জাঙ্কুক তার শক্তিশালী এক থাবায় কাইকে ছুঁড়ে মারল। কাই গুরুতর আঘাত পেয়ে আর্তনাদ করে উঠল। অগত্যা ও দূর থেকে উড়ে এসে জাঙ্কুকের পিতা আর কাইয়ের পিতা পুত্রদের এমন অবস্থা দেখে তাদের থামিয়ে দিল। ইতিমধ্যে জাঙ্কুক আর কাই একে অপরকে নখের আঁচড়ে ক্ষত বিক্ষত করে ফেলেছে। ছেলের এমন অবস্থা দেখে রাজা আরেম কাইয়ের পিতাকে হুমকি দিয়ে নিজের ছেলেকে নিয়ে সেখান থেকে উড়ে চলে এলো। রাজা আরেমের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে জাঙ্কুক, চোখ মুখে হাবভাব তার শান্ত, যেন একটু আগে কিছুই হয়নি। আরেম পুত্রের দিকে তীর্যক দৃষ্টি ফেলে জিজ্ঞাসা করলো, এসব কী ছিল জাঙ্কুক? তুমি ওর সাথে কেন মারামারি করছিলে? সে আমার শিকারে হাত দিয়েছিল তাই। জাঙ্কুক সেই বাচ্চাটার জীবন রক্ষার কথা এড়িয়ে গিয়ে বলল, দিন দিন ওদের সাহস খুব বেড়েই চলেছে, এর ভিত শীঘ্রই করতে হবে। জাঙ্কুক নিজের পৈশাচিক সত্তা রেখে বলে উঠল, আমি ওদের জন্য একাই যথেষ্ট। ছেলের উপর পূর্ণ বিশ্বাস নিয়ে আশ্বস্ত হয়ে আরেম জাঙ্কুকের কাঁধে হাত রাখলো। আরেম কক্ষ ত্যাগ করতেই জাঙ্কুক গভীর ভাবনায় পড়ে গেল। সে ভাবতে লাগলো, হঠাৎ বাচ্চাটাকে সে কেন বাঁচালো? তাহলে কি তার শরীরে মানুষের রক্তের সাথে সাথে মানুষের মতো হৃদয় স্পন্দন করে, যা অন্যের কষ্টে প্রভাবিত হয়? এমনটা হলে সে নিজের হাতে ভ্যাম্পায়ার রাজ্যের ধ্বংস ডেকে আনতে চলেছে। এমনটা হলে তার ঠেকাতে নিজের উপর তাকে নিয়ন্ত্রণ আনতে হবে। অদূর থেকে ঘোড়ার পায়ের খটখট আওয়াজ ভেসে আসছে। কোনো এক আগন্তুক ঘোড়ার লাগাম টেনে পথের ধুলো উড়িয়ে নিজ গন্তব্যে অবিচল ঘোড়ার পিঠে চড়ে ছুটে চলেছে। লোকমুখে পরিচিত ব্ল্যাকরোজ রাজ্যের দুর্গম সীমানায় এসে ঘোড়াটি থামার সাথে সাথেই কেমন যেন চারপাশটা মরছে গেল। বড় হোটের আস্তরণে তার চোয়াল পর্যন্ত ঢাকা, পরনে তার রাজকীয় পোশাক। কিছুক্ষণ থেমে রাজ্যটা অবলোকন করতেই সে তার মাথার হুড়ি তুলে ফেলল। দুর্গের ভিতর প্রবেশ করতেই
দমকা হাওয়ায় মুহূর্ত যেন থমকে গেল। আরও কিছুটা এগিয়ে যেতেই জাঙ্কুক দেখল তার অভিবাদনে কয়েকজন সৈন্য আর উজির প্রাসাদের বাহিরে উপস্থিত। পিছনে প্রজারাও রাজকুমারকে দেখতে অতি আগ্রহে ভিড় জমিয়েছে। তাকে দেখা মাত্র উজির সৈন্যদের নিয়ে এগিয়ে এলো। রাজকুমার, আপনি একাই এসেছেন? আমি যাত্রার পথে কাউকে সাথে নিতে পছন্দ করি না। উজির তাকে এগিয়ে প্রাসাদের ভিতরে নিয়ে গেল। রাজকুমার জাঙ্কুককে সম্মান জানাতে প্রাসাদের সকল দাস দাসীরা কুর্নিশ করে দাঁড়ালো। তখন একজন মধ্যবয়স্ক মহিলা এসে তার সামনে হাজির হলো, যাকে অনুসরণ করে আশেপাশে কয়েকজন দাসী মাথা নিচু করে দাঁড়িয়ে। উজির তার পরিচয় দিয়ে জানালো উনি এই প্রাসাদের রাজমাতা, মরহুম রাজার স্ত্রী এবং রাজকুমারী তের মাতা। রাজকুমার পরিচয় পেতে সম্মান জানিয়ে রানীকে সালাম জানালো। আমি উজিরের মুখে আপনার প্রশংসা শুনেছি, অবশ্য আপনার প্রশংসা সকলের মুখে মুখেই, তবে আজ সামনাসামনি দেখে যা বুঝলাম আপনি যেমন সাহসী ঠিক তেমন সুদর্শন। আমি রাজকুমারীর জন্য ঠিক এমন এক রাজকুমারের তল্লাশি করছিলাম যার মাঝে সকল গুণ উপস্থিত থাকবে। রাজকুমার নিজের গম্ভীরতা ছাপিয়ে মুখে মোহনীয় হাসি নিয়ে বুকে হাত রেখে বলল, ধন্যবাদ, তবে আপনিও কোনো অংশ কম নন রানী। নিশ্চয়ই আপনার কন্যাও আপনার মতোই সুশ্রী। আমি ওনার দর্শনের প্রতীক্ষায়। জাঙ্কুকের কথা শেষ হতে না হতে সে অনুভব করলো উপর দিক থেকে তাকে লক্ষ্য করে একটা ধারালো তীর হাওয়ার গতিতে ছুটে আসছে। মোটি ঝড়ের গতিতে জাঙ্কুক তার কাছে ছুটে আসা ধারালো তীরটা এক থাবায় খপ করে হাতের কবলে নিয়ে নিল। ঠিক তখনই উপর থেকে একটা মেয়েলি চিকন কণ্ঠ ভেসে এলো, আপনাকে আমার প্রাসাদে স্বাগতম রাজকুমার জিয়ন জাঙ্কুক। ধীরে সুস্থে কাঠ গড়ার হাত রেখে আলগোসে পা ফেলে সিঁড়ি বেয়ে নেমে আসতেই জাঙ্কুকের চোখে ঠেকল এক জোড়া মায়াবী মেয়েলি চোখ। আপাত মস্তক তার বস্ত্রের আস্তরণে আবৃত, মুখের টুকরো কাপড়ের নিকাবে ঢাকা, পরনে শুভ্র রাজকীয় গ্রাউন্ড ড্রেস যা বিশেষভাবে তার জন্যই প্রস্তুত। হাঁটার ধরনের রাজকীয় সত্তা দর্শনীয়, তবে জাঙ্কুকের কাছে মূল আকর্ষণের কারণ ঠেকল রাজকুমারীর দু চোখ, যার রং হালকা বাদামি। রাজকুমারী আবারও বলতে শুরু করলো, ভুল মার্জনা করবেন আপনার এমন পরীক্ষা নেওয়ার জন্য, তবে আপনার সতর্কতা আর তীক্ষ্ণতাই জানান দিচ্ছে। আপনার বিষয়ে শোনা প্রত্যেকটা প্রশংসাই সত্য। জাঙ্কুক মনে ভাবলো এই মেয়ে অতুলনীয়, যে কিনা ইচ্ছে করে তাকে পরখ করলো, আবার সে কাজের জন্য ক্ষমাও চাইছে। কোনো সন্দেহ থাকলে চাইলে আরেকবার প্রয়োগ করে দেখতে পারেন রাজকুমারী। এখন বিশ্রাম করুন, সন্ধ্যায় তলোয়ার লড়াইয়ে না হয় আপনার দক্ষতা প্রমাণ করবেন। যেই কথা সেই কাজ। তবে এইবার তলোয়ার লড়াইয়ে তে হারলো, তবে এইতে তে বেশ অপমান বোধ করলো, কারণ সে কখনোই কারোর কাছে হারেনি। জাঙ্কুক বাঁকা এসে বলল, মহামান্য রাজকুমারী, আপনি কি আমাকে আরেকটু পরখ করে দেখতে চান? যদিও এটা স্পষ্ট যে আমি আপনার উপরে বিজয়ী, তাও সেটা অনায়াসই। কাল ভোরে আবার দেখা হচ্ছে, তখন না হয় জানাচ্ছি। ভোরেতে ঘোড়া নিয়ে বেরিয়ে এসে দেখলো জাঙ্কুক অলরেডি সেখানে উপস্থিত। যদি রাজকুমারীর অনুমতি থাকে তবে কি আমিও আজ আপনার সফর সঙ্গী হতে পারি? প্রশ্নে তে কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে রইল। রাজকুমারীকে কোনো প্রত্যুত্তর করতে না দেখে রাজকুমার প্রশ্নসূচক দৃষ্টিতে এক ভুরু তুলে তাকালো তার দিকে। ওপাশে আর একটা ঘোড়া রয়েছে, চাইলে সাথে আসতে পারেন। তীরের সম্মতি পেতেই জাঙ্কুক ঠোঁটে বিজয়ের হাসি নিয়ে তার দেখানো ঘোড়ায় উঠে বসলো। তে নিজের ঘোড়ার লাগাম টানতে তার ঘোড়া চলতে শুরু করলো। তার পাশে চলতে লাগলো জাঙ্কুকের ঘোড়াও। চলুন একটা প্রতিযোগিতা হয়ে যাক, দেখা যাক ঘোড়া নিয়ে কে আগে শেষ সীমানায় পৌঁছাতে পারে। ঠিক আছে, শুরু করা যাক। দুজন একসাথে প্রস্তুত হতেই ঘোড়ার লাগাম টেনে পথের ধুলো উড়িয়ে লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। তের ঘোড়া দ্রুত বেগে ছুটে চলেছে, পিছনে ছুটে আসছে জাঙ্কুকের ঘোড়াও। এক পর্যায়ে তে লক্ষ্যে পৌঁছে যাচ্ছিল প্রায়, তবে আচমকা ঘটে গেল এক অঘটন। তার ঘোড়ার পা শিকড়ে বেঁধে ঘোড়া মাটিতে পড়ে গেল, যার জন্য তে বেগ সামলাতে না পেরে ঘোড়ার পিঠ থেকে উল্টে পাহাড়ি রাস্তার নিচে বড় খাদটায় পড়তে নিল, যেখানে একবার পড়লে মৃত্যু নির্ধারিত। তবে নিচে পড়ার আগেই তে সেখানে থাকা একটা ডাল আঁকড়ে ধরে ঝরে পড়ল, কিন্তু ডালটা সে বেশিক্ষণ ধরে রাখতে পারলো না। অতি চাপে সেটা ভেঙে পড়ে যেতে নিলেই নিচে পড়ে যাবে, কিন্তু মুহূর্তে এক জোড়া পেশিযুক্ত শক্তপোক্ত হাত তাকে টেনে ধরলো। তে মুখ তুলে সেদিকে তাকাতে দেখলো জাঙ্কুক তার হাত টেনে ধরে রেখেছে। পরক্ষণই আবার খাদের নিচের গভীরতায় দৃষ্টিপাত করে একটা ঢোক গিলল। জাঙ্কুক তখন তাকে এক টানে উপরে তুলে ফেললো। তে টান সামলাতে না পেরে
জাংকুকের বুকের উপর পড়ল। অতঃপর দুজনেই মাটিতে, জাংকুক নিচে, তে জাংকুকের উপরে। মুহূর্তেই তে উঠে দাঁড়ালো। আপনাকে ধন্যবাদ আমার জীবন রক্ষার জন্য। ধন্যবাদ নয়, এর বদলে অন্য কিছু চাইবো আপনার কাছে। কি? সারা জীবনের জন্য আপনার হাত ধরতে চাই। আমাকে কি বানাবেন আপনার জীবন চলার সঙ্গী, যেন সারা জীবন এভাবেই আমার রাজকুমারীর প্রতি রক্ষায় নিয়োজিত থাকতে পারি। তে কিছুটা লজ্জা পেল, সাথে তার মনে জাংকুকের প্রতি ভালো লাগা কাজ করলো। সে জাংকুকের আবদারের উত্তরে বলল, এত রাজকুমারী থাকতে আমাকেই কেন বিয়ে করতে চান আপনি? মনের গহীনে আপনাকে স্থান দিয়ে ফেলেছি, তাই আমি কিভাবে মানবো যে আপনি আমাকে সত্যিই ভালোবাসেন কিনা? আপনি তো কখনো আমার মুখও দেখেননি। এমনটা ভাবা আপনার ভুল, কারণ ভালোবাসা হয় অন্তর দিয়ে, মুখ দিয়ে নয়। আমি তো আপনার ওই চোখ দেখে আটকে গেছি। বলুন, আপনি কি রাজি আমাকে বিয়ে করতে? আপনার পিতা মাতাকে আমার প্রাসাদে আমন্ত্রণ করুন। আমি তাদের উপস্থিতিতেই আপনাকে নিজের জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করতে চাই। তের কথা কাটাতে জাংকুক বলল, তারা আসতে পারবে না এই মুহূর্তে। তাদের হাতে রাজ্যের সমস্ত দায়ভার, যেহেতু আমি সেখানে নেই। তবে আমি শীঘ্রই আপনাকে বিয়ে করতে চাই। বিয়ের পর না হয় তাদের সাথে দেখা করতে আপনাকে আমার রাজ্যে নিয়ে যাব। রাজকুমারী তার কথায় বিশ্বাস করে বলল, ঠিক আছে। অতঃপর রাজপ্রাসাদে রাজকীয়ভাবে তাদের দুজনের বিয়েটা সম্পন্ন হলো। রাতেতে নিজ কক্ষে জাংকুকের জন্য অপেক্ষারত অবস্থায় বসে, কিন্তু বহু সময় অতিবাহিত হওয়ার পরও জাংকুক আসছে না। কিছুক্ষণের মধ্যেই তের চোখ লেগে গেল। হঠাৎ করে কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই তার ঘুম ভাঙলো। চোখ মেলতে সে দেখতে পেল জাংকুককে। জাংকুক তার দিকে মিষ্টি হাসি নিয়ে তাকিয়ে আছে। তাকে এই প্রথমবার এভাবে হাসতে দেখে তেও মুখে হাসি নিয়ে উঠে দাঁড়ালো। জাংকুক বলে উঠল, আপনি এসব ভারী জামা কাপড়ে ঘুমিয়ে গিয়েছিলেন, অন্তত বললে নিতেন। আসলে আমি অর্ধেক কথাটা বলতে নিয়েও থেমে গেল। তে নীরবতা দেখে জাংকুক বলল, আমার জন্য অপেক্ষা করছিলেন? উত্তরে তে মাথা নিচু করে রইল। জাংকুক তখন তের মুখে হাত রেখে নিকাব খুলতেই প্রথমবারের মতো তার চেহারা দেখলো। তে টানা টানা চোখ, সরু নাক, গোলাপি ঠোঁট, সব মিলিয়ে পরীর মতো লাগছিল। জাংকুকের চোখে দেখা সবচেয়ে সুন্দর নারীতে। পরপর তার মাথায় থাকা শুভ্র রঙের আস্তরণটা সরানোর সাথে সাথে তার গাঢ় বাদামি রঙের মসৃণ চুলগুলো তরতর করে খুলে ছড়িয়ে গেল পিঠে। জাংকুক ঠোঁট নাড়িয়ে আওড়ালো, অপরূপা। এতে লজ্জা পেয়ে মাথা নুয়ে ফেলল। আপনি আমাকে তুমি করে বলতে পারেন, আপনি করে সম্বোধন করার কোনো প্রয়োজন নেই। এইদিকে জাংকুক হঠাৎ অনুভব করলো তার পিতা তাকে স্মরণ করছে। জাংকুক তের হাত ছেড়ে বেরিয়ে যেতে যেতে বলল, আমি কিছুক্ষণের মাঝেই ফিরছি। তে কিছু বলার আগে জাংকুক তার চোখের আড়াল হয়ে গেল। তে আশ্চর্য হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। মাঝরাতে একটা খারাপ স্বপ্নে ঘুম ভাঙল তের। চোখ খুলতেই কক্ষে চোখ বুলিয়ে সে দেখল এখনো জাংকুক ফেরেনি। তের মনে সন্দেহ জাগলো। সে দরজা খুলে বেরিয়ে প্রাসাদের সব জায়গায় ঘুরে ফিরে জাংকুককে খুঁজতে শুরু করলো। ইতিমধ্যে সে প্রাসাদের উপর তলার খোলা বারান্দায় দাঁড়িয়ে নিঝুম স্তব্ধ এই রাতে হঠাৎ তার কানে কিছু আওয়াজ ভেসে এলো। সে বাইরে তাকাতেই দেখলো বাগানের কোনায় একটা গাছের আড়ালে জাংকুকের অবয়ব দেখা যাচ্ছে। সেদিক অনুসরণ করে তে বাগানের দিকে এগোলো। তবে গাছের সামনাসামনি যেতেই কিছু কথা কাটাকাটি শুনতে পেয়ে তার পা জোড়া সেখানেই থমকে গেল। এইদিকে জাংকুক, ড্যাড, বোঝার চেষ্টা করো। নিজের শত্রুকে হাতের কবলে আনতে, তাকে চোখের সামনে রাখতে এই বিয়ে ছিল একমাত্র উপায়। আজ আমি উপলব্ধি করেছি ব্লাড রোজ অন্যান্য ভ্যাম্পায়ারদের দুর্বলতা হলেও আমার শক্তির বৃদ্ধির উৎস। আর ব্লাড রোজের সংস্পর্শে আমার শক্তি বৃদ্ধি পায়। কিন্তু সেটা কেন? কোনো কি যোগসূত্র আছে আমাদের মাঝে? জাংকুকের বাবা বলে উঠল, তুমি ভালো করেই জানো তুমি অন্য অন্য ভ্যাম্পায়ারের তুলনায় আলাদা। তুমি পুরোপুরি ভ্যাম্পায়ার নও। তোমার শরীরে ভ্যাম্পায়ারের সাথে সাথে মানুষের রক্ত প্রবাহিত হচ্ছে। আর যদি বলি তোমার শক্তি বৃদ্ধির কথা, তবে হয়তো রাজকুমারীর সাথে তোমার বিবাহের কারণে হচ্ছে এমনটা, যেটা আগে আমরা জানতাম না। তাহলে তোমার রাগান্বিত হওয়ার কারণ কি এখানে? ঠিক আছে, তবে যা করবে বুঝে শুনে করো। তবে কাই আর তার বাবার কানে যেন এসব কথা না যায়, না হলে ওরা সুযোগের সৎ ব্যবহার করে তাদের পরিচালনার পুরো রাজ্যের ভ্যাম্পায়ারদের আমাদের প্রতি উস্কে দেবে। কথাটা বলি জাংকুকের বাবা হাওয়ার গতিতে উড়ে চলে গেল। শুনল না জাংকুকের বলা শেষ কথা, আমি এদের কারোর ধার ধারি না। জাংকুক পিছন ফিরে তাকাতে দেখলো তে থ মেরে দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে ক্রোধ। তাহলে তুই সেই রক্তচোষা ভ্যাম্পায়ার যে আমার প্রজাদের ক্ষতির জন্য এসেছিলি? তেকে এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে
জাংকুকের চোখে মুখে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে স্বাভাবিকভাবেই বলল, কি ব্যাপার, তুমি এখানে কেন? আমাকে দেখে কি ভয় পেয়ে গিয়েছিস, নাকি আমি সব জেনে গেছি বিধায়? কি মনে হয় তোমাকে দেখে আমি ভয় পাবো? তোমার রক্তের গন্ধ নাকে লাগতেই তোমার উপস্থিতি সম্পর্কে আমি অবগত। তে জাংকুকের দিকে তার আঙুল তুলে বলল, তোর সাহস কি করে হলো আমাকে ছলনা করে বিয়ে করার? তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি? সেটা ভেবে থাকলে একদম ভুল। নিশ্চয়ই আমার কোনো স্বার্থ আছে বলেই করেছি। ভ্যাম্পায়াররা কখনো কাউকে ভালোবাসতে জানে না। কথার মাঝে তার ঠোঁটের দুপাশে ধারালো দুটো দাঁত বেরিয়ে এলো। ধীরে ধীরে জাংকুক তার আসল রূপে ফিরে আসতে শুরু করলো, যেটা দেখেতে আতঙ্কে তার চোখ দুটো বড় বড় করে ফেললো। জাংকুক এক পা দুপা করে তেয়ের দিকে এগোতে থাকে। তে জাংকুকের এমন ভয়ানক রূপ দেখে বিস্ময়ে হতবিম্বল হয়ে স্থির দাঁড়িয়ে। সে একটুও নিজ জায়গা থেকে নড়ছে না। জাংকুক কাছাকাছি আসতেই হঠাৎ তার টনক নড়ে। সে পিছিয়ে যেতে নিলেই জাংকুক তাকে দু হাতে আবদ্ধ করে দ্রুত বেগে তার কাঁধের কাছে নিজের মাথা এগিয়ে নিয়ে বলল, একটু না হয় নিজের বউয়ের রক্তের স্বাদ কেমন সেটা টেস্ট করে দেখি। জাংকুক তার ঘাড়ে ধারালো দাঁত বসানোর আগেই তে তার শরীরে সর্বশক্তি দিয়ে জাংকুককে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে নিল। জাংকুক সত্যি তেজস্বী গলায় বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবি না, অন্যথায় নিজের প্রাণ হারাবি। জাংকুক কয়েক পা পিছিয়ে বিভৎস হেসে দু হাত শূন্যে মেলে দিয়ে বলল, কি মনে হয় আমাকে মারা কি এতটাই সহজ রানীতে? আচ্ছা, তবে আমি এখানেই দাঁড়িয়ে আছি, পারলে চেষ্টা করে দেখো। তীর চোখ ক্রোধে জলজল করছে। অবশ্যই তোর মৃত্যু অনিবার্য, তাও সেটা আমার হাতে। শুধু সময় আর সুযোগের অপেক্ষা। আমিও সেদিনের অপেক্ষায়। জাংকুক তার স্বাভাবিক রূপে ফিরে এসে তেয়ের সামনে এসে আলতো করে তেয়ের থুতনি দিয়ে তার তর্জনী ঠেকিয়ে কথাটি বলল। আচমকাতে জাংকুকের চোখে চোখ রাখতে তার চোখের গভীরতায় তীর তেজ কোথায় যেন উধাও হয়ে গেল। জাংকুকের এই নিষ্পাপ সুদর্শন মুখটার দিকে তাকিয়ে কেউ বলতে পারবে না যে সে কোনো অশুভ শক্তির সর্দার। তার চোখে হারিয়ে মুহূর্তের জন্য তে ভুলে বসল জাংকুকের আসল সত্তা। তে হৃদয়ের কোণে জাংকুকের প্রতি সংরক্ষিত সুপ্ত ভালোবাসা যেন তাকে কোনো এক মোহে আটকে ফেলল, যা স্পষ্টভাবে জাংকুকের চোখে ধরা দিল। জাংকুক মনে মনে সুযোগের সৎ ব্যবহার করে তেকে অপদস্থ করতে নিজেকে তের আরও কাছে এগিয়ে নিতে লাগলো। তেও তার ঘোর কাটিয়ে উঠতে না পেরে জাংকুকের সেই ফাঁদে পা রাখলো। এই পর্যায়ের কিছুটা দ্রুত অবশিষ্ট থাকতেই জাংকুক ঠোঁটে বক্র হাসি রেখে দূরে সরে এলো। জাংকুকের সরে আসার সাথে সাথে তের হোশ ফিরল। সেও নিজেকে স্বাভাবিক করে দূরে সরে দাঁড়ালো। জাংকুক তখন তাচ্ছিল্য এসে বলল, সামান্য নিজের অনুভূতিগুলোকে সামনে রাখতে অক্ষম তুমি নাকি আমাকে মারবে? তীর তখন অজান্তেই চোখ অশ্রুতে ভরে এলো। সে তার টালমাটাল হৃদয়ের জটিলতা নিয়ে জাংকুককে বলল, আমি তো সত্যিকারই আপনাকে ভালোবেসেছিলাম জাংকুক। আপনি কেন ধোঁকা দিলেন? কেন ভাঙলেন আমার হৃদয়? সত্যিকারের ভালোবাসা কেন ভুল মানুষের সাথে হতে হলো আমার? আমি তো আপনার সত্যিটা জানলে কখনোই আপনাকে ভালোবাসতাম না, কখনোই না। তীর চিৎকারে যেন জাংকুকের বুকে কোথাও একটা গিয়ে বিঁধল। হৃদয়ে যেন এক অযাচিত কম্পন অনুভূতি হলো। তবুও সে সেদিকে তোয়াক্কা না করে বলল, এসব ভালোবাসার মূল্যহীন একটা ফাঁদ, যার মাধ্যমে আমি তোমাকে দুর্বল করেছি। ভালোবাসা একটা দুর্বলতা আর বোকামি। যার মাঝে এই দুর্বলতা রয়েছে সে ধ্বংস হতে বাধ্য। আমার মাঝে এই দুর্বলতা নেই, তাই আমি কখনোই ধ্বংস হব না। জাংকুকের কথার পারদে তীর নিজের কর্মে অনুতাপ হতে লাগলো। সে ভুল করেছে না জেনে বুঝে জাংকুককে ভালোবেসে। এই ভুলের মাসও সে এখন জাংকুকের প্রাণের বদলে চুকাবে। তবুও নিজের রাজ্যের মাসদের সুরক্ষায় সে এক চুলো ছাড় দিবে না। তে দৃঢ় কণ্ঠে বলল, আমি দুর্বল নই, আর হ্যাঁ, আমি তোকে কোনো ক্ষতি করতে দিব না তাদের। জাংকুক ঠোঁটে আগের ন্যায় হাসি রেখেই বলল, দেখা যাক এই যুদ্ধে কে জয়ী হয়। আর তুমি যদি ভুলেও আমার সত্যি কাউকে জানিয়েছ, তাহলে বিনা কারণে সেই ব্যক্তি তার প্রাণ হারাবে। পরের দিন সকালে জাংকুকের হাতে হাত রেখে হাসি মুখে তে তার মায়ের সম্মুখে উপস্থিত। তের মাতা তে আর জাংকুকের মাথায় রাজমুকুট পরিয়ে দিচ্ছে। আজ থেকে তারা রাজদরবারে একসাথে বসবে। তে সকলের সামনে মুখে কৃত্রিম হাসি নিয়ে কাচের পুতুলের মতো দাঁড়িয়ে মিথ্যা অভিনয় করে যাচ্ছে। জাংকুক তাকে একবার আর চোখে দেখে সন্তুষ্ট হাসলো। কাল রাতে তাদের মধ্যকার চুক্তির মাধ্যমে তীর এমন প্রতিক্রিয়া। অন্যদিকে জাংকুক একদিনই রাজ্যের সকলের মন জয় করে নিল। রাজ্যের প্রজারা তাদের নতুন রাজার প্রশংসায় পঞ্চমুখ।
সারাদিনের রাজকার্য সম্পাদনের পর তে রাতে বেশ ক্লান্ত অনুভব করলো। সে ভাবলো তার একবার স্নানের প্রয়োজন। দীর্ঘ স্নান শেষ করে তে চোখ মুছতে মুছতে নিজের কক্ষে ফিরে এসে দেখলো জাংকুক তার পালঙ্কে স্বাচ্ছন্দ্যে এক পা তুলে তাতে এক হাত ঠেকিয়ে বসে গ্লাসে লাল তরলের মতো কিছু একটা পান করছে, যেটা দেখার সাথে সাথে তের গা গড়িয়ে এলো। সে তার চোখ মুখ কুঁচকে মুখ অন্য পাশ ফিরিয়ে বলল, এসব কি? আমার কক্ষে আপনি কি করছেন? তোমার কক্ষ বলতে কি বোঝাতে চাচ্ছ? এটা তো এখন থেকে আমার রাজ্য। তোমাকে দখল করার সাথে সাথে এই রাজ্যকেও আমি দখল করে নিয়েছি। এর আগে কটমট করতে করতে বলল, আমি আমার কোনো কিছুরই দখল দিইনি আপনাকে। জাংকুক তখন উঠে আসতে আসতে বলল, আচ্ছা তাই? এই জাংকুককে উঠে আসতে দেখে ঘাবড়ে গিয়ে পেছোতে পেছোতে বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, দূরে থাকুন। তের চোখে মুখে স্পষ্ট আতঙ্ক দেখে জাংকুকের ঠোঁটে আপনা আপনি হাসি রেখা ফুটে উঠল। জাংকুক অবিচল থেকে দুর্লভভাবে বলল, কেন? তুমি কি আমার কাছাকাছি আসায় ভয় পাচ্ছ? তে তুতলিয়ে বলে উঠল, কই না তো, আমি কেন ভয় পাবো? নিজের মনের কাছে ধরা দেওয়ার ভয়ে। এতক্ষণে জাংকুক হাতে থাকা গ্লাসটা এক পাশে রেখে তের সম্মুখে এসে দাঁড়ালো। তে যথাসম্ভব নিজেকে দৃঢ় রাখার চেষ্টা করলো। জাংকুক তের পায়ে পা মিলিয়ে কয়েক ধাপে এগিয়ে গেল। এক পর্যায়ে পেছোতে পেছোতে তীর পিঠ দেয়ালে ঠেকলো। তখন জাংকুক তার দুপাশে হাত রেখে মুখ কাছাকাছি এনে বলল, তোমাকে ভেজা চুলে স্নিগ্ধ লাগছে। জাংকুকের মুখে কথাটা শোনা মাত্র তের হৃদয় মুহূর্তের জন্য স্পন্দন হারালো। তবে সে একটি বারের জন্য মাথা তুলে তাকালো না। নিজেকে স্বাভাবিক রেখে সে বলল, শোন, আপনার এসব কথা আর আমাকে প্রভাবিত করতে পারবে না। আমি তোমার স্বামী হই, এইটুকু প্রশংসা তো আমার কাছ থেকে তোমার প্রাপ্য। তে এই ছটকায় সরে গিয়ে বলল, না, প্রাপ্য না। আমাদের সম্পর্ক সাধারণ স্বামী স্ত্রীর মতো না। আমরা একই ছাদের নিচে স্বামী স্ত্রী হয়ে থাকলেও আপনার আর আমার মাঝে অনেক বড় একটা দ্বন্দ্বের দেয়াল আছে, যা অতিক্রম করে আমাদের মিলন সম্ভব নয়। আপনি এক অশুভ শক্তি, যা শুভকে কখনোই ছুঁতে পারবে না। মুহূর্তেই জাংকুকের মুখটা মলিন হয়ে গেল। সে কিছু না বলে চোখের পলকে বারান্দা দিয়ে জঙ্গলের দিকে উড়ে চলে গেল। জাংকুক চলে যেতেই তে তার ব্যক্তিগত গ্রন্থাগারে চলে গেল। সেখানে কিছু বই পড়তে পড়তে টেবিলেই ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই সে উঠে পালঙ্কের গায়ে মাথা এলিয়ে বসলো। ধীরে ধীরে চোখের তন্ডা কাটতেই আশেপাশে চোখ বোলালো সে। ঠিক তখনই আচমকা বোধ ফিরতে রাগের কথা মাথায় হানা দিল। সে তো তার কক্ষে ছিল না, তাহলে সে নিজের কক্ষে এখন কি করছে? তাকে কক্ষে নিয়ে এলো কে? হঠাৎ জাংকুকের কথা মাথায় এলে আরেকবার চারদিকটায় চোখ বুলালে কক্ষের কোথাও সে জাংকুককে দেখতে পেল না। তবে কক্ষের চারপাশে একটা ভিন্ন রকমের বিমোহিত করার সুবাস ছড়িয়েছিল, যেটা একমাত্র জাংকুকের কাছাকাছি থাকাতে তার নাকে এসে লাগে। জাংকুকে কি তবে তাকে তার কক্ষে নিয়ে এসেছিল? সেটা কি করে সম্ভব? জাংকুক কি করে জানবে সে কোথায় ছিল? জাংকুককে রাতে কক্ষে ফিরেছিল নাকি সারা রাত বাহিরে কাটিয়েছিল? 7-5 ভাবতে ভাবতে তে উঠে রাস্তার যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিল। সেখানে উপস্থিত হতেই তের চোখ পড়ল জাংকুকের উপর, যে কিনা আগে থেকে সেখানে উপস্থিত। হাতে কিছু নথিপত্র। আপাতত সে কপাল কুঁচকে খুব মনোযোগ দিয়ে সেগুলো পড়তে ব্যস্ত। তার পাশে উজির দাঁড়িয়ে তাকে কিছু বোঝাচ্ছে। তখন তেকে দেখা মাত্র সেখানে উপস্থিত সকলে তাকে উর্নিশ করে দাঁড়ালো। জাংকুকের মনোযোগও তখন ক্ষুণ্ণ হয়ে তের উপর স্থির হলো। তে এসে তার পাশে বসতেই জাংকুক তীর্যক হেসে তার দিকে তাকালো। তে বিপরীতে তাকে জিজ্ঞাসা করলো, কিসের নথিপত্র এগুলো? উজি তখন উত্তরে বলল, আপনার পিতার রেখে যাওয়া নথিপত্র এগুলো। আমার কাছে ছিল এতদিন। এখানে রক্তচোষা ভ্যাম্পায়ারদের গোপন রাজ্যের সন্ধান দেওয়া হয়েছে। এখানে বলা তাদের গোপন রাজ্যের নাম টেনিব্রাস। টেনিব্রাসের রাজধানীর নাম উমব্রা, যেটা একটা অন্ধকার এবং রহস্যময় শহর। ওই শহরের রাস্তাগুলি এতটাই অন্ধকার এবং নিস্তব্ধ, যেখানে নাকি শুধুমাত্র ভ্যাম্পায়ারদের পদচিহ্নের শব্দ শোনা যায়। কোনো মানুষের চিহ্ন নেই সেখানে। ভয়ঙ্কর ভ্যাম্পায়ারদের রাজা তার প্রাসাদে বসে রাজ্য শাসন করে। এই ভয়ঙ্কর রাজ্যের ভ্যাম্পায়ারদের রাজার নাম হচ্ছে কিম নামজুন। তিনি খুবই শক্তিশালী একজন ভ্যাম্পায়ার রাজা। তার একজন পুত্র রয়েছে, যে কিনা তার উপর শক্তির অধিকারী একজন ভ্যাম্পায়ার প্রিন্স। তবে রাজকুমারের ব্যাপারে এখানে স্পষ্ট কিছু উল্লেখিত নেই। তবে এই ভ্যাম্পায়াররা শত শত বছর ধরে মানুষের অগোচরে নিজের আস্তানায় রাজত্ব করে যাচ্ছে। তাদের টেনিব্রাসের শহরের কেন্দ্র রয়েছে। তাদের রাজার প্রাসাদ খুব বিশাল এবং ভয়ঙ্কর একটি দুর্গ। এই রাজ্যে প্রবেশ করা খুবই দুষ্কর।
এবং যারা প্রবেশ করে তারা নাকি কখনোই আর ফিরে আসে না। কথাটা শোনা মাত্র সে জাঙ্কুকের হাত থেকে নথিপত্রগুলো ছিনিয়ে নিয়ে উজিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনাকে এইগুলো সবার আগে আমার কাছে এনে দেওয়া উচিত ছিল। আমি এইগুলোর সন্ধানে ছিলাম এতদিন। আপনি আমাকে কেন আগে বলেননি এগুলোর কথা? জাঙ্কুক তখন কথার মাঝখানে ফোন কেটে বলে উঠল, রানীতে শান্ত হও। আমার জানা অথবা তোমার জানা একই তো বিষয়, তাই নয় কি? তিনি নিজের রাগ সংবরণ করে আলগোছে জাঙ্কুকের হাত তার কাঁধ থেকে সরিয়ে শান্ত গলায় উজিরকে বলল, এরপর থেকে রাজকার্যের কোনো বিষয় আগে আমার সাথে আলোচনা করবেন। উজির তখন অনুশোচনা নিয়ে মাথা নিচু করে দ্বিমত নিয়ে বলল, দুটি মার্জনা করবেন রানীতে, কিন্তু রাজ্যের নিয়ম অনুযায়ী আমাদের রাজ্যের নতুন রাজা যেহেতু প্রিন্স জাঙ্কুক, সেই সূত্রে রাজ্যের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে তার সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে। উজিরের কথা শুনে তে একবার জাঙ্কুকের দিকে নজর তাক করলো, তবে ভরা মজলিসে তাকে কিছু বলতে না পেরে একটা দীর্ঘশ্বাস ফেললো। রাজকাজ শেষে সে জাঙ্কুককে একান্তে নিজ কক্ষে তলব করলো। জাঙ্কুক ভিতরে প্রবেশ করতেই তে বলে উঠল, আপনি তাহলে টেনিব্রাস রাজ্যের রাজপুত্র জীবন জাঙ্কুক, তাই না? আপনার সাথে বিবাহের পূর্বে আমি উজিরকে আপনার ব্যাপারে সমস্ত খোঁজ লাগাতে পাঠিয়েছিলাম, তখন সে কিভাবে জানলেন না আপনার সত্য? জাঙ্কুক তাচ্ছিল্য হেসে বলল, আমি তাকে যা জানিয়েছি সে ততটুকুই জেনেছে। আমি তাকে যতটুকু দেখিয়েছি সে ততটুকু দেখেছে। এখানে তার কোনো দোষ নেই। তাহলে আপনার মাঝে মানুষকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও রয়েছে। তবে আর যাই হোক, আমাকে পারবেন না আপনি নিয়ন্ত্রণ করতে, কখনোই না। তার কথা শেষ করতে না করতেই জাঙ্কুক চোখের পলকে তীর কাছাকাছি এসে দু হাতে তার কোমর জাপটে নিজের সাথে মিশিয়ে নিল। জাঙ্কুকের এতটা কাছাকাছি আসাতে তিন মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। জাঙ্কুক কাজটা এতটাই দ্রুত করলো যে তার অবস্থান বুঝতে তীর কিছুটা সময় লাগলো। তীর নাকে ভেসে এলো জাঙ্কুকের গায়ের সুমিষ্ট ঘ্রাণ। জাঙ্কুক তার হাতের স্পর্শ আরো দৃঢ় করে তীর চিবুকের তর্জনী ঠেকিয়ে তার মুখ উঁচু করে নিজের মুখের কাছাকাছি এনে বলল, আসলে কি পারবো না, কিন্তু আমার তো চাই তোমাকে। জাঙ্কুকের এমন পদক্ষেপে তীর ক্রোধ এবার আরো কয়েক দফা বেড়ে গেল। সে জাঙ্কুককে ধাক্কা দিয়ে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমাকে রাতে আমার কক্ষে কে নিয়ে এসেছিল? আপনি? কি মনে হয় তাহলে আমার সন্দেহ সত্য? এটা আপনারই কাজ। আপনার সাহস কি করে হলো আমাকে স্পর্শ করার? আমি এর আগেও আপনাকে সতর্ক করেছি আমার থেকে দূরে থাকতে, আমার কাছে আসার চেষ্টা না করতে। দ্বিতীয়বার এমনটা করার সাহস দেখালে আমি নিজের ধারালো তলোয়ার দিয়ে আপনার হৃদয় দু টুকরো করে ফেলতেও দুবার ভাববো না। জাঙ্কুক তার বক্ষে হাত রেখে মহাবিষ্ট চাহনি নিয়ে নিজেকে আত্মসমর্পণ করার ভঙ্গিতে দেখে বলল, আমি যদি বলি আমার হৃদয়ে তুমি রয়েছ, তাহলে কি বিশ্বাস করবে? এই পাথরের মতো নির্জীব অনুভূতিহীন কঠিন হৃদয়ে তুমি ভালোবাসার ফুল ফুটিয়েছ। কি করে করেছো, কিভাবে করেছো তা আমার জানা নেই, তবে জীবনে এই প্রথমবারের মতো তোমার প্রেমে পড়েছি। তোমাকে দেখার পর থেকে নিজের সাথে নীরবে যুদ্ধ করে গেছি, তবে মনের সাথে পেরে ওঠেনি। আমার একটা হৃদয় রয়েছে তে। আমি এসেছিলাম ঠিকই তোমাকে পরাজিত করতে, কিন্তু বাধ্য হয়েছে হৃদয়ের কাছে পরাজিত হতে। তুমি আমার মতো একটা শক্তিশালী ভ্যাম্পায়ারকে হরণ করে নিয়েছো। আমি জানি তোমার হৃদয়ে কোথাও না কোথাও আমার জন্য ভালোবাসা রয়েছে, আমি সেটা অনুভব করতে পারিতে। তে আলগোছে নিজের দৃষ্টি আড়াল করে বলল, ভুল। আমাকে এসব কথার প্যাচে আপনি ফেলতে পারবেন না। আমি খুব ভালো করে জানি এসব আপনার ষড়যন্ত্র, আপনার ছলনা। তীর মুখে এমন কথা শুনেই জাঙ্কুকের পূর্বের ভুলের কথা মনে পড়ে একটা চাপা কষ্ট অনুভূতি হলো। সে তার কষ্ট চাপা দিয়ে বলে উঠল, আমাকে তোমার অবিশ্বাস করাটা স্বাভাবিক, কারণ আগেরবার আমি তোমার বিশ্বাস ভেঙেছি। তবে এবারে আমার বলা কথায় কোনো মিথ্যে নেই। একবার আমার চোখে চোখ রেখে দেখো, জানতে পারবে। সেদিন আপনি নিজেই আমাকে বলেছিলেন ভ্যাম্পায়াররা কখনো ভালোবাসতে জানে না, তাদের হৃদয় কখনো স্পন্দন করে না। আর যদি সত্যিও হয় তবে অবশ্যই আমার প্রেমে আপনার ধ্বংস নিশ্চিত। আপনি আপনার বাবার মতোই ভয়ঙ্কর একজন ভ্যাম্পায়ার, যাকে আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমি ভ্যাম্পায়ার, রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর প্রিন্স। আমি আমার বাবার কাছ থেকে শক্তিশালী ভ্যাম্পায়ারের ক্ষমতা পেয়েছি, কিন্তু আমার নিজের ক্ষমতা নিয়েও অনিশ্চিত। আমি উপর থেকে নিজেকে শক্তিশালী আর নিষ্ঠুর দেখালেও আমার শরীরে মানুষের রক্ত থাকার সবসময় আমার মাঝে একটা বিবেক কাজ করতো, যে বিবেক আমাকে কখনো কোনো ভালো মানুষের ক্ষতি করতে দিত না। একজন ভ্যাম্পায়ার কখনোই ভালো হয় না। আপনি কি এত মানুষদের হত্যা করেননি?
আপনি যত যাই বলুন, আমি আপনাকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমি কখনোই ভালো কোনো মানুষকে হত্যা করিনি। আমি হিংস্র প্রাণী রক্ত খাই, মানুষের নয়। তবে খেলে সেই সব মানুষের রক্ত খেয়ে থাকি যারা অন্যায় করে অন্যের ক্ষতি করে। আমার মতে তাদের বাঁচার কোনো অধিকার নেই। তাহলে সেই দিন সেই বণিককে কেন হত্যা করেছিলেন? আমি স্পষ্ট দেখেছি তার ঘাড়ে দুটো ফুটো ছিল, যেটা ভ্যাম্পায়ারের দাগ ছিল। সেটা আমি ছিলাম না, হয়তো সেটা ছিল কাই। সে আমাদের প্রতিদ্বন্দ্বী, একজন নিষ্ঠুর ভ্যাম্পায়ার আর আমার চিরশত্রু। তাহলে আপনি কোন উদ্দেশ্যে আমাকে বিবাহ করেছেন? আমার উদ্দেশ্য ছিল তোমার শক্তি তোমার থেকে ছিনিয়ে নেওয়া এবং ভ্যাম্পায়ারের অমরত্ব নিশ্চিত করা। তবে এখন আর আমি এই কাজে এগোতে পারছি না, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন শুধু আমি তোমাকে চাই। আপনার বাবা যদি জানতে পারেন তাহলে আপনার কি অবস্থা হবে একবার ভেবেছেন? জাংকুক তের এই খাত নিজের হাতে আবদ্ধ করে বলল, আমি সব সামনে নিবতে, তোমার রাজ্যের সুরক্ষা নিশ্চিত করব। শুধু তুমি আমাকে মেনে নাও, বলো আমাকে ভালোবাসবে, আমাকে তোমার স্বামী হওয়ার অধিকার দিবে। জাংকুকের এমন প্রস্তাবে তের হাত অজান্তেই কাঁপতে লাগলো। সে কি বলবে জানা নেই, তার হৃদয় আর মস্তিষ্ক একই সাথে বিরোধিতা করে বসেছে। তাই তার মন বলছে জাংকুকে আরেকটিবার সুযোগ দিতে, অন্যদিকে বিবেক বলছে না। আগে আমার বিশ্বাস পুনরায় অর্জন করুন, তবেই ভেবে দেখব আপনাকে আর একটা বার সুযোগ দেওয়া উচিত কিনা। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। তে প্রতি উত্তরে জাংকুককে কিছু না বলে কক্ষ ত্যাগ করলো। জাংকুক তের যাওয়ার পানে তাকিয়ে রইল। রাতে তে নিজের কক্ষে ফিরে দেখলো জাংকুক সেখানে নেই। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে পরনে ভারী পোশাকটা পাল্টে এসে পালঙ্কে গিয়ে শুয়ে পড়ল। বালিশে মাথা রাখতেই তার মাথায় জাংকুকের বিষয়ে নানান প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। জাংকুক এখন নিশ্চয়ই তার শিকারের খোঁজে গভীর জঙ্গলে অবস্থান করছে। আচ্ছা, সে কি তাহলে সারা রাত বাইরে কাটায়, নাকি তের গভীর নিদ্রায় যাওয়ার পর ফিরে আসে কক্ষে? তে তো রোজ ঘুম থেকে ওঠার আগেই জাংকুককে রাজদরবারে উপস্থিত পায়। আজ তের মনে কৌতূহল কাজ করলো। সে না ঘুমিয়ে ঘুমের ভান ধরে চোখ বুজে রইল। দীর্ঘ সময় এভাবে অতিবাহিত হলো। তে নির্ঘুম চোখে বারংবার এপাশ ওপাশ করছিল। রাতের মাঝ প্রহরে হঠাৎ কক্ষের আবহাওয়া ভারী হয়ে এলো। আচমকা সে অনুভব করলো কেউ তার খুব কাছে এসে তার পাশে শুয়ে এক নজরে তাকে দেখে যাচ্ছে। সাথে নাকে ভেসে আসছে সেই সুপরিচিত সমষ্টি ঘ্রাণটা। তের আর বুঝতে বাকি রইল না যে এটা জাংকুক ব্যতীত আর কেউ নেই। সে মুহূর্তেই চট করে চোখ খুলে তাকাতেই জাংকুকের দৃষ্টির সাথে তার দৃষ্টির মিলন ঘটল। তেকে জাগ্রত দেখে জাংকুক অপ্রস্তুত হয়ে উঠে বসলো। আপনি রোজ রাতে আমার দিকে এভাবে তাকিয়ে থাকেন? জাংকুকের পক্ষ থেকে ভনিতাবিহীন উত্তর এলো। হ্যাঁ দেখি, নিজের বউকে দেখি, আমার প্রিয়তমার মাধুর্যতা দেখি, আমার ঘুমন্ত প্রেয়সীর মোহে মোহগ্রস্ত হয়ে গভীর থেকে তাকে অবলোকন করি। যদিও সে আমার হৃদয়ের ঘাতিনি। জাংকুক তার কথার মাঝে মতি তার ঘাড়ের কাছে তেয়ে ধারালো তলোয়ার আবিষ্কার করলো। তে তাকে কোনো সতর্ক দেয়নি। তবে জাংকুক এই অতর্কিত আক্রমণে একটু ঘাবড়ালো না। বরাবরের মতো সে মেরুদণ্ড সটান রেখে মুখে তীর্যক হাসি নিয়ে তীর অগ্নিশিক্ত দৃষ্টিতে দৃষ্টি রাখলো। আচমকা তে সে জাংকুকের ঘাড়ের থেকে তলোয়ার নামিয়ে সেটা ঘুরিয়ে নিজের বাম হাতে এক টান দিয়ে গভীর একটা ক্ষত তৈরি করলো। সাথে সাথে গলগল করে রক্ত বেরিয়ে আসতে লাগলো। জাংকুকের মনের কিনারেও ছিল না যে তে এমন একটা কাজ করে বসবে। আচমকা মনে হলো এক দীর্ঘ ভয়ঙ্কর ছায়া ছড়িয়ে পড়লো চারদিকে। অন্ধকার আচ্ছন্ন কক্ষের চারপাশের দেয়ালে ঝুলিয়ে রাখা লণ্ঠনগুলোর মাঝে জ্বলছে আগুন শিখা। সেই আলোতে দেখা যাচ্ছে তীর হাতের ক্ষত স্থান থেকে টপ টপ করে রক্ত ঝরছে। সেদিকে তাকিয়ে জাংকুক স্তম্ভিত হলো। তার চোখের মনে সংকুচিত হয়ে ধীরে ধীরে হিংস্র লাল বর্ণ ধারণ করলো। তার নিঃশ্বাস গলার মধ্যে আটকে গেল। তার শরীরের প্রতিটি প্রবৃত্তি ভিতরে ভিতরে চিৎকার করে উঠল, যেন তার ভিতরে লুকিয়ে থাকা ভ্যাম্পায়ারের হিংস্র সত্তার ক্রমশ জেগে উঠতে চাইছে, যাতে এর জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারে। তে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে জাংকুকের প্রত্যেকটা পরিবর্তন এমনভাবে পরখ করছিল যেন কোনো শিকারী তার শিকারকে পর্যবেক্ষণ করছে। তৎক্ষণাৎ তার ধারালো তলোয়ারের মতো কণ্ঠে নীরবতা ভেদ করে সে বলল, প্রমাণ করুন। শব্দটি প্রতিধ্বনিত হলো পুরো নিস্তব্ধ কক্ষ জুড়ে, যা ছিল ভীষণ ঠান্ডা এবং নিষ্ঠুর। জাংকুক কঠিন করে একটা ঢোক গিলে বলল, তুমি আসলে কি করতে চাইছো? সামান্য একটা পরীক্ষা। জাংকুক শ্বাসরুদ্ধকর অবস্থা নিয়ে পিপাসু গলায় হাত চেপে ধরে উত্তর দিল, এমন নিষ্ঠুর পরীক্ষা কেন? প্রতি উত্তরে তে তাকে তাচ্ছিল্য করে বলল, নিষ্ঠুর? জানেন কি
আসল নিষ্ঠুরতা কাকে বলে? মায়েরা তাদের সন্তানদের মৃত অবস্থায় খুঁজে পায় রাস্তাঘাটে, বন্য প্রাণীর মতো রক্তশূন্য অবস্থায়। সারাদিন জুড়ে স্বামীর অপেক্ষারত স্ত্রী বাড়িতে তার স্বামীর মৃতদেহ ফিরছে রক্তশূন্য অবস্থায়। আমার প্রজারা প্রতি রাতে আতঙ্ক নিয়ে বেঁচে আছে। সেসব মনে করে পুনরায় তীর চোখ জ্বলে উঠল। সে তীব্র যন্ত্রণায় সে আবারও বলল, তার তুলনায় এটা কিছুই না। আপনি না বলেছিলেন আপনি ভালো মানুষদের রক্ত পান করেন না? আজ দেখব আপনি আমার সাথে কি করেন। আজও আপনার কথার সত্যতা কতটুকু। তীর হাত থেকে গড়িয়ে পড়তে থাকা রক্তের তীব্র ঝাঁঝালো গন্ধে জাঙ্কুকের নাসারন্ধ ফুলে উঠল। সেই গন্ধ তার ভিতরে আগুনের মতো ছড়িয়ে পড়ল। সে নিজের মাঝে নিয়ন্ত্রণ হারাতে লাগলো আর অজান্তেই তীরের দিকে এগোতে লাগলো। জাঙ্কুকে এগোতে দেখে তীর হাত তার তলোয়ারের হাতলে গিয়ে পড়ল। তে সতর্ক হলো। জাঙ্কুকের দেওয়া প্রতিশ্রুতি তার কাছে মিথ্যা প্রমাণ হতে লাগলো। তখন জাঙ্কুক থেমে গেল। তার চোয়াল এমনভাবে শক্ত হলো যে কাঁপতে লাগলো। তে তাকে দেখলো সে নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করছে, কিভাবে তার প্রতিটি দানবীয় প্রবৃত্তির সঙ্গে যুদ্ধ করছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে গিয়ে তার গলার শিরা উঁচু হয়ে উঠেছে। বারংবার শুকনো ধারালো দাঁত দুটো ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। তার নিঃশ্বাস কাঁপছে, যেন তার প্রতিটি শ্বাস এক একটি যুদ্ধ ঘোষণা করছে তার বিরুদ্ধে। টের ইচ্ছে হলো চোখ ফিরিয়ে নিতে, কেননা জাঙ্কুকের প্রত্যেকটা যন্ত্রণা যেন তার হৃদয়ে গিয়ে বিচ্ছিল। কিন্তু সে নজর সরিয়ে নিল না। জাঙ্কুক তার দিকে মুখ তুলল। তার চোখ দুটো ক্ষুধায় জ্বলছে আর সাথে হৃদয়ের নিদারুণ যন্ত্রণাও। সে অবস্থাতেই জাঙ্কুক ফিস ফিস করে শুকনো গলায় বলল, তুমি যদি চেয়ে থাকো আমাকে ভাঙতে, বেশ, তবে তাই হোক। সে নিজের হাত গুটিয়ে ফেলল। আমি আপনাকে ভাঙতে চাই না, আমি শুধু সত্যটা জানতে চাই। জাঙ্কুক তার পাশে ধীরে খুব কষ্টে হাঁটু গেড়ে বসলো, যেন তার প্রতিটি নড়াচড়া তার ভিতরে সবকিছু ছিন্ন ভিন্ন করছে। তার চোখ পুনরায় তীর ক্ষতের উপর পড়তেই তার সমস্ত শরীর তীব্রভাবে কাঁপতে লাগলো। রক্তের গন্ধ আবারও তাকে কাবু করলো, তাকে টলমল করে তুলল। অতর্কিত তার ঠোঁট সামান্য খুলে গেল। এক মুহূর্তের জন্য তে ভেবে বসলো জাঙ্কুক হয়তো এবার সত্যি সত্যি তার ঘাড়ে দাঁত বসিয়ে দেবে। সে তলোয়ার আরো শক্ত করে আঁকড়ে ধরলো। তার হৃদয়ের হৃদস্পন্দন তীব্র হলো। তে তার ভিতরে লুকিয়ে থাকা এক ক্ষুদ্রতা নিয়ে বিদ্রোহ করে নিজের মাঝে বলে উঠল, এই পরীক্ষা ব্যর্থ হবেন না রাজকুমার জাঙ্কুক। আমাকে মিথ্যা প্রমাণ করুন, আপনাকে যেন আমার আরো বেশি ঘৃণা করতে না হয়। জাঙ্কুক তার দৃষ্টি সরিয়ে নিল। নিজের গলা থেকে বেরিয়ে আসা এক গঙ্গানি চাপিয়ে সে তীর ক্ষতের উপর নিজের হাত চেপে ধরে রক্তপাত থামিয়ে দিল। তার কপাল ঘামে ভিজে উঠল, দাঁতগুলো সরে গেল, তার নিঃশ্বাস স্থির হলো। জাঙ্কুক অন্য হাত বাড়িয়ে এক টানে তীর পরনে পোশাকের এক পাশের কিছু অংশ ছিঁড়ে নিল। এতে আতঙ্কিত হয়ে দু হাত দিয়ে নিজের শরীর ঢাকার বৃথা চেষ্টা চালালো। পরক্ষণে জাঙ্কুক সেই ছেঁড়া কাপড়ের অংশটুকু দিয়ে তীর হাতের ক্ষতের স্থানে বেঁধে দিল। জাঙ্কুক সফলভাবে উত্তীর্ণ হয়েছে এ পরীক্ষায়, কিন্তু নিজের সাথে নিজে কঠিন বিদ্রোহ করে কাপড়টুকু বাধা শেষ হলে জাঙ্কুক রাজকুমারীর পালঙ্ক থেকে উঠে দাঁড়ালো। সামান্য টলতে টলতে সে আবার তীরের দিকে তাকালো। তার চোখে মুখে নেই কোনো বিজয়ের চিহ্ন অবধি, রয়েছে শুধু যন্ত্রণা আর দৃঢ়তা। সেই দৃঢ়তার সাথেই সে থেকে প্রশ্ন করলো, এটা কি যথেষ্ট ছিল? তীর শরীরে জড়িয়ে রাখা হাত দুটো ঢিলে হলো, ভিতরটা কেঁপে উঠল। বাহির থেকে নিজের ব্যক্তিত্ব ধরে রেখে বলল, এতে কিছু প্রমাণ হয় না। আপনি তো দেখানোর জন্য হলেও নিজেকে সামলাতে পারেন। আমি কিভাবে বিশ্বাস করব আপনাকে? তাহলে আবার পরীক্ষা করো, আমি প্রস্তুত। যতবার চাও আমাকে ভেঙে দাও, নিজেকে নিজে কষ্ট দেব, তবুও তোমাকে ভয়ের কোনো কারণ দেব না। কথা দিচ্ছি, একদিন এই আমার বক্ষস্থলের মাঝেই তুমি তোমার নিরাপত্তা খুঁজে পাবে। জাঙ্কুকের বলা বাক্যে তীর হৃদয় থমকে গেল। মনে মনে সে জাঙ্কুককে দোষারোপ করতে লাগলো তার মনে নিজের প্রতি এরূপ অনুভূতির জন্ম দেওয়ার জন্য। এইসব ভেবে তে দ্রুত জাঙ্কুকের থেকে তার মুখ ফিরিয়ে নিল, যাতে জাঙ্কুক তার চোখে সদ্য ফুটে ওঠা সে ক্ষুদ্র শ্রদ্ধা অনুভূতি আর তার মনে ঘৃণার দেয়ালে প্রথম ভাঙন উপলব্ধি করতে না পারে। কিন্তু জাঙ্কুক হয়তো মানতে পারল না তার মুখ ফিরিয়ে নেওয়াটা। সে কোনো কিছু না ভেবে চট করে তেকে একটানে উঠিয়ে নিজের বক্ষের মাঝে আবদ্ধ করে নিল। অতর্কিত পদক্ষেপে তে কোনো প্রতিরোধী করতে পারল না, বরং সে জাঙ্কুকের বুকে দু হাতে রাখলো। হাত রাখার সাথে সাথে সে উপলব্ধি করলো জাঙ্কুকের হৃদস্পন্দন। জাঙ্কুক তখন দ্রুত কমিয়ে তীর ঘাড়ে মুখ নিয়ে তার শরীরে ঘ্রাণ টেনে নিল, কানের কাছে নেশার গলায় আওড়ালো,
বলেছিলাম তুমি নিজেকে একবার আমার করে দেখো, তোমার প্রজাদের সুরক্ষার দায়িত্ব আমি নিজ হাতে নেব। জাঙ্কুকের এমন নিঃশব্দ আবেদনে তীর অধৈর্যরা কম্পিত হলো। সে দ্রুত বাড়াতে চাইলে জাঙ্কুক দু হাতে তেকে নিজের সাথে জড়িয়ে নিল আরো দৃঢ়ভাবে। তার হাতের স্পর্শ ক্রমশ গভীর আরো দৃঢ় হতে লাগলো, যা তেকে বিধ্বস্ত আর এলোমেলো করে তুলছিল, যেন জাঙ্কুক আজ কোনো এক বিধ্বস্ততায় মেতেছে। এই মুহূর্তে দুজনই যেন একে অপরের অদৃশ্য এক আকর্ষণে বাধা পড়েছে। তে তার ভিতরে ঝড়ের মতো বয়ে চলা এলোমেলো অনুভূতিগুলো নিজের মাঝে আর ধরে রাখতে পারল না। অনুভূতির তাড়নায় সেই সকল বিবেক বুদ্ধি হারিয়ে জাঙ্কুকের সাথে ঘনিষ্ঠতা বাড়ালো। তার ঘনিষ্ঠতাকে সম্মতি ভেবে জাঙ্কুকের ঠোঁটের কোণে চিরাচরিত বক্র হাসি ফুটে উঠল। সে আর সময় নষ্ট না করে তীর উষ্ঠজোড়া নিজের দখলে নিয়ে নিল। তেকে পাজা করে তুলে নিয়ে বিশাল আকার পালঙ্কের দিকে এগিয়ে গেল। তাদের পুরো রাতটা কাটলো এক অবাক্ত নেশার ঘরে, যে নেশা মত্ত হয়ে এক অশুভ শক্তি গ্রাস করে নিল এক পবিত্রতার সম্পূর্ণটুকু। সকালবেলা পিটপিট করে চোখ খুলতে নিজেকে আবিষ্কার করলো জাঙ্কুকের প্রশস্ত বুকে। সে জাঙ্কুকের দিকে চোখ তুলে তাকাতে দেখলো জাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে। না ঘুমিয়ে এভাবেই সারাক্ষণ তাকিয়েছিলেন বুঝি? ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম, ভ্যাম্পায়ারদের রাতে ঘুম নেই। হ্যাঁ নেই, তবে আমি ঘুমাতেও জানি। এর কারণ কি জানো? কারণ আমি ধাম্পির, পিওর ভ্যাম্পায়ার আর মানুষের সন্তান। আমার মা একজন মানুষ ছিল মানে তিনি এখন কোথায়? সে আর বেঁচে নেই। মায়ের মৃত্যুর 100 বছর কেটে গেছে। তে আশ্চর্য হলো, 100 বছর? তাহলে আপনার বয়স কত? জাঙ্কুক তাকে আরো বিস্মিত করে বলল, 600 বছর। তে এবার যেন আকাশ থেকে পড়ল। এর মুখখানা দেখে জাঙ্কুক হেসে বলল, ভ্যাম্পায়ার মানুষদের তুলনায় আলাদা, তারা যুগ যুগ ধরে বাঁচে। কেন, এটা তুমি জানতে না? পূর্বে জানতাম না, আজ জানলাম। আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন তারা অমর? ঠিক তেমনটা নয়, তাদেরও মৃত্যু হয়, তবে সেটা ভিন্ন রূপে। ভ্যাম্পায়ারদের সাধারণত সূর্যালোক, হৃৎপিণ্ডে কাঠের গোছ, শিরচ্ছেদ, আগুন, রূপা বা পবিত্র জল ইত্যাদি দিয়ে হত্যা করা সম্ভব। আমাদের মৃত্যু আমাদের অতিপ্রাকৃত ক্ষমতা থাকা সত্ত্বেও সম্ভব। অতঃপর তৈরি হয়ে রাস্তার বাড়ি গিয়ে উজিরকে সকল কাজ বুঝিয়ে দিয়ে জাঙ্কুকের সাথে নিজের মায়ের থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে আসে। বাসা থেকে বেরিয়ে দুর্গের শেষ সীমানায় এসে পৌঁছে দিয়ে জাঙ্কুক তেকে তার চোখ বন্ধ করে নিতে বলে। বাসা থেকে বেরিয়ে দুর্গের শেষ সীমানায় এসে পৌঁছাতে জাঙ্কুক তেকে তার চোখ বন্ধ করে নিতে বলে। চোখ বন্ধ করে নিতে জাঙ্কুক তাকে পাজা করে তুলে নিল। তে অনুভব করলো সে হাওয়ার বেগের তালের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। সামান্য চোখ খুলতে চাইলে জাঙ্কুকের বাহনে আটটা পারল না। কয়েক মুহূর্তের মধ্যেই জাঙ্কুক একটা বড় প্রাসাদের সামনে এসে তেকে নামিয়ে দিয়ে চোখ খুলতে বলল। তে চোখ খুলতেই দেখতে পেল বিশাল একটা প্রাসাদ, যেখানে নেই কোনো আলোকসজ্জা। দেখে মনে হচ্ছে একটা মৃত ভূমিতে প্রাণহীন ডান বাঁকার প্রাসাদটি দাঁড়িয়ে, আশেপাশে নিস্তব্ধতা বিরাজমান। জাঙ্কুক তের হাত ধরে ভিতরে প্রবেশ করলো। কিছু ভ্যাম্পায়াররা জাঙ্কুককে দেখে মাথা নামিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়লো। জাঙ্কুক আসার খবর পেয়েই জাঙ্কুকের বাবার সামনে এসে দাঁড়ালো। ড্যাড, তোমার কথা আমি রাখতে পারবো না। আমি পারবো না তের শক্তি কেড়ে নিতে। এটা আমার দ্বারা সম্ভব নয়। সে এখন আমার স্ত্রী। এটা আমি তোমার থেকে আশা করিনি জাঙ্কুক। তুমি ভুল করছো। এই মেয়ে একদিন আমাদের ধ্বংসের কারণ হয়ে উঠবে। আমি নিজ হাতে তের রাজ্যের সুরক্ষার দায়িত্ব নিয়েছি। ওর রাজ্যের কারো ক্ষতি আমি হতে দিব না। তুমি একটা মেয়ের জন্য পুরো ভ্যাম্পায়ার কুল নিজের হাতে নিঃশেষ করতে চলেছ। তুমি তো ভ্যাম্পায়ার হওয়া সত্ত্বেও একজন মানুষকে বিয়ে করেছিলে, তাহলে আমার ক্ষেত্রে বিভেদ কেন? বাবা ছেলের তর্ক বিতর্কর মাঝেই তে জাঙ্কুকের বাবাকে উদ্দেশ্য করে বলল, চিন্তিত হবেন না। আমার রাজ্যের কোনো ক্ষতি না করলে আমিও আপনাদের রাজ্যের কোনো ক্ষতি করব না। আপনি চেয়েছিলেন আমার শক্তি আমার থেকে ছিনিয়ে নিয়ে আপনাদের অমরত্ব লাভ করতে, সেটা আমি হতে দিব না। তবে জাঙ্কুকের খাতিরে আপনাদের নিঃশেষ করব না। এর বদলে আমার রাজ্যের কারো ক্ষতি আপনারা করতে পারবেন না। আর এম তেকে কিছু বলল না, তবে ছেলের কাছে অসহায় হয়ে বলল, রাজ্য এখন তোমার হাতে জাঙ্কুক। তুমি এই রাজ্যের ভবিষ্যতে রাজা হতে চলেছ। আমার ছেলে হয়ে তুমি নিশ্চয়ই কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। জাঙ্কুক মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে তীর হাত ধরে নিজের কক্ষে চলে গেল। পুরো ভ্যাম্পায়ার রাজ্যের মুহূর্তের মধ্যে বাতাসে সেই খবর ছড়িয়ে পড়ল। ভ্যাম্পায়ারদের টেনিব্রাস রাজে আজ বহু বছর পর এমন বড় এক উৎসব হতে চলেছে। সবচেয়ে শক্তিশালী ধানবীর প্রিন্স জিয়ন জাঙ্কুকের রাজ্য অভিষেক হতে চলেছে আজ রাজা আরেমের হাতে।
নতুন রাজার অভিষেকে আধারে তলিয়ে যাওয়া রাজ্য, নতুন রাজার অভিষেকের আধারে তলিয়ে যাওয়া রাজ্য আজ নতুন সজ্জায় সজ্জিত হয়েছে। পুরো মহল জুড়ে এক কৌতূহলের উষ্ণতা বয়ে চলেছে। মুহূর্তের মধ্যে জাঙ্কুক সেখানে উপস্থিত হলো। ভ্যাম্পায়াররা দুদিকে সরে গেল, যেন তারা সচেতন হয়ে জায়গা করে দিচ্ছে তাদের ভবিষ্যৎ রাজার আগমনে। বিশাল দেহি গরনে ফ্যাকাশে ত্বকের জাঙ্কুকের চোখ দুটো লাল রঙে জ্বলজ্বল করছে। গায়ে তার রাজকীয় পোশাক, পাশেই জাঙ্কুকের সাথে মিলিয়ে রাজকীয় গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে। তাকে গ্রাউন্ডটাতে বেশ মানিয়েছে। জাঙ্কুক একবার ভালো মতো তাকে অবলোকন করে নিল। দেখে সকল ভ্যাম্পায়াররা অদ্ভুতভাবে তাকাচ্ছিল। তখন স্বেচ্ছায় জাঙ্কুকের বাহু ধরে দাঁড়ালো। সে যাচ্ছে, সবাই যেন তাদের একসঙ্গে দেখে তাদের মেনে নেয়। সে অনুভব করছে জাঙ্কুকের প্রতি তার ভেতরের শিলাস্তর নড়ে উঠেছে। যেভাবে কার রাতে জাঙ্কুক তাকে আঘাত না করে নিজেকে কষ্ট দিয়েছে, সেই ঘটনার পর তের ভেতর এক অদ্ভুত সম্মান জন্মেছে, যা জাঙ্কুকের প্রতি তার সত্তাকে দুর্বল করেছে। তাই সে নিজের ইচ্ছাতেই আজ জাঙ্কুকের রাজ্যে অভিষেকে এসেছে। অন্যদিকে তাকে পাশে পেয়ে জাঙ্কুকের মনের ভেতর তের ভালোবাসায় ছেয়ে গেল। এর মাঝে কেটে গেল 2টি বছর, আর এই 2 বছরে ধ্বংস হয়ে গেল কাই এবং তার পিতা সহ তার পুরো সাম্রাজ্য। অবশেষে জাঙ্কুক এবং তার সাম্রাজ্য মুক্তি পেয়েছে তাদের চিরশত্রু থেকে, যার কারণে একমাত্র তে। কারণ তের রক্ত জাঙ্কুকের তলোয়ারে মিশিয়েই কাই এবং তার পরিবারকে হত্যা করা হয়েছে। সাথে ব্লাড রোজ দিয়ে ভরে দেওয়া হয়েছে তাদের সাম্রাজ্য। জাঙ্কুক এখন তার বাবার সাম্রাজ্য এবং সাথে সাথে তের সাম্রাজ্য সামলাচ্ছে। এইদিকে তে সবসময় জাঙ্কুকের পাশাপাশি থাকে। রাজ্যের সকল সিদ্ধান্ত তারা দুজনেই নিয়ে থাকে। জাঙ্কুকের বাবাও তেকে মেনে নিয়েছে, কারণ সে চায় না তার একমাত্র পুত্র সন্তান তার থেকে দূরে দূরে থাকুক। এইদিকে তের মাও জানতে পারলো জাঙ্কুকের সত্যটা, কিন্তু জাঙ্কুকের ভালো দিকটা বিবেচনা করে সে জাঙ্কুককে মেনে নেয়। আর এই গল্পের সমাপ্তি এখানেই।